ডাব্লিউডাব্লিউই তো খারাপ সময় যাওয়ার নাম নিচ্ছে না। একদিকে ট্রিপল এইচ দিনের পর দিন আরও বেশি নিচে নেমে যাচ্ছে, আর অপরদিকে ডাব্লিউডাব্লিউরও একটার পর একটা খারাপ নিউজ বেরিয়ে আসছে। আর আজকেরও কিছু ব্যতিক্রম হবে না, আজকেরও বেশ কয়েকটা খারাপ নিউজ রয়েছে ডাব্লিউডাব্লিউ রিলেটেড। তো প্রথম যে নিউজটা রয়েছে সেটা এজে স্টাইলস রিলেটেড রয়েছে। সেটা হচ্ছে যে এজে স্টাইলসকে ডাব্লিউডাব্লিউ এবার পুরোপুরি ফিনিশ করে দেবে। মানে হচ্ছে যেমনটা আমরা জানি যে কোনো সুপারস্টার যখন ক্যারিয়ারের একদম শেষ মোমেন্টে চলে আসে, যেমন তোমরা ধরে নাও যে রে মিস্টেরিও, তার তো ক্যারিয়ার অনেক লম্বা চলেছে, এবার তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে। তো এই রকম সময় এজে স্টাইলস চলে এসছে, আর ডাব্লিউডাব্লিউ তাকে একেবারে নিংড়ে নেবে। মানে তাকে আমরা এবার বাকি সুপারস্টারদের শুধুমাত্র পুশ করতে দেখতে পাবো, আর তাকে বড় কোনো জায়গায় বুক করা হবে না। এই যেমন আমরা দেখলাম মানি ইন দ্য ব্যাঙ্কেতে সে শুধুমাত্র ফর্মালিটির জন্য ছিল, আর কোনো তার রোল নেই। এবার আমরা তাকে রেগুলার রতে দেখতে পাবো, সে অন্য সুপারস্টারদের পুশ করবে, আর এরকম করতে করতেই একেবারে তাকে শেষ করে দেওয়া হবে, আর তারপর সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, আর নয়তো ডাব্লিউডাব্লিউ নিজেই তাকে রিলিজ করে দেবে। আর এই নিউজটা PW ইনসাইডারের তরফ থেকে এসছে। তো আর তো কিছু বলারই নেই। এজে স্টাইলস যে এককালে জন সিনার সাথে, ডিন অ্যামব্রোসের সাথে বড় বড় রাইভালরি দিয়েছে, রোমান রেন্সের সাথে একটা দারুণ ম্যাচ দিয়েছে, আর তার আজকের এই দুর্দশা। ডাব্লিউডাব্লিউ এখন লেজেন্ডদের আর ঠিক করে ফেয়ারওয়েলটাও দিচ্ছে না। জন সিনার ফেয়ারওয়েল ট্যুরটা তো তাও চলছে অনেক কষ্ট করে, তাও তো সেরকম বলা যায় না যেটা ফেয়ারওয়েল ট্যুর চলছে। আর ট্রুথ আর মিসকে তো ফেয়ারওয়েল দেওয়া তো দূরের কথা, তাদেরকে রিলিজই করে দিল। মিস তো কদিন পর হয়তো হয়েই যাবে, আর এজে স্টাইলসেরও সেই রকম অবস্থাই হতে চলেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আমরা শেষবারের জন্য জন সিনা ভার্সেস এজে স্টাইলসের মধ্যে কি ম্যাচ দেখতে পাবো জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে? তো অ্যান্সার হচ্ছে আপাতত না। ফাইট পুল সিলেক্ট এটা বলছে যে এজে স্টাইলসের সাথে জন সিনার কোনো রকম ম্যাচ করানোর প্ল্যানই নেই। আর তাছাড়া দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ যেভাবে সময় নষ্ট করছে, জন সিনাকে ট্যাগ টিম ম্যাচে দিয়ে তো সময় নষ্ট হচ্ছেই, আর তাছাড়া কোডি রোডসের সাথেও তো এখনও রাইভালরি কন্টিনিউ করতে হবে। সামার স্ল্যাম অবধি তো কোডি রোডসের সাথেই তার ফিউড চলবে, তারপরে টাইমই বা কত বাঁচবে। এখনও সিএম পাঙ্ক, গান্থার, ব্রন ব্রেকার অনেক রকম ড্রিম ম্যাচ তো রয়েছে, তো সেগুলোই করার জন্য হয়তো সেগুলোই হয়ে উঠতে পারবে না। তো এজে স্টাইলসের ম্যাচটা তো দূরের কথা। আর এর পরে নিউজ হচ্ছে যে সম্ভবত এবার ক্যারিয়ান ক্রসের নম্বর লাগতে চলেছে। ক্যারিয়ান ক্রস হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হবে, এটার চান্স অনেক বেশি রয়েছে, কারণ ক্যারিয়ান ক্রসের কন্ট্রাক্টের আর বেশি দিন কিন্তু বাকি নেই, খুবই কম সময় বাকি রয়েছে। আর ডাব্লিউডাব্লিউ এখনও পর্যন্ত তাকে কোনো রকম নতুন কন্ট্রাক্ট অফার করেনি। সাধারণত কী হয় যে ডাব্লিউডাব্লিউ যে সমস্ত সুপারস্টারদের তাদের কোম্পানিতে রেখে দিতে চায়, তাদেরকে 5-6 মাস এমনকি 1 বছর আগেই কন্ট্রাক্ট অফার করে দেয়, কিন্তু ক্যারিয়ান ক্রসের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেরকম কিচ্ছু দেখতে পাইনি। তার মানে হচ্ছে যে এটাও সেই R-Truth আর মিজের মতো হবে যে এদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, ডাব্লিউডাব্লিউ এদেরকে রাখতে ইন্টারেস্টেড নয়, তো এদেরকে ছেড়ে দেবে। ক্যারিয়ান ক্রস নিয়ে আমি খুব একটা কথা বলি না, কিন্তু এইবার বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা জিনিস তো তোমরা জানো যে ক্যারিয়ান ক্রসকে আমি একদমই দু চোখে পছন্দ করি না। আমার প্রথমে তো ক্যারিয়ান ক্রসকে দেখতে ইচ্ছা করতো না, এটা আগেকারের কথা ছিল। মানে তখন ক্যারিয়ান ক্রসের ক্যারেক্টারটা এত বেশি ইরিটেটিং ছিল যে আমার তাকে দেখতে ইচ্ছা করতো না, কিন্তু রিসেন্ট টাইমে অনেক কিছু ঘটে গেছে। এখন আমি ক্যারিয়ান ক্রসের অনেক বড় ফ্যান হয়ে গেছি, আমি তাকে পুশ পেতে দেখতে চাই, এমনকি তাকে আমরা মেন ইভেন্ট সিনেও দেখতে চাই। তো কী হয় যে ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে তো টাইম দেয় না, সে কী করে যে এবার সে সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিডিও, নানা রকম প্রোমো পোস্ট করতে শুরু করে। প্রথম দিকে সেটা ফ্যান্সদের নজর কাড়েনি, কিন্তু তারপরে যখন ফ্যান্সদের নজর সেটার দিকে পড়লো, দেখা গেল যে এখানে ক্যারিয়ান ক্রস যে কথাগুলো বলছে একদম সঠিক কথা। এটা প্রায় সিএম পাঙ্কের পাইপ বম প্রোমোর মতোই দারুণ একটা জিনিস করে দিয়েছে এখানে ক্যারিয়ান ক্রস, যেটা ফ্যান্সদের নজর খুব কাড়ে। আর এখন এই মুহূর্তে ক্যারিয়ান ক্রসের মার্চেন্ডাইজ কিন্তু ডাব্লিউডাব্লিউতে একদম টপে যাচ্ছে, মানে টপ 5-এ যাচ্ছে। এটা ভাবারই কথা নয়, কারণ ক্যারিয়ান ক্রসের কোনো ম্যাচেস আমরা দেখতে পাই না, তাকে ডাব্লিউডাব্লিউ বুকও করে না, কিন্তু তা সত্ত্বেও তার মার্চেন্ডাইজ একদম টপে যাচ্ছে। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার অনেকগুলো প্রোমো, অনেকগুলো ভিডিও থেকে আমরা এটা তো বুঝতে পেরেছি যে তার মধ্যে পোটেন্সিয়াল তো রয়েছে, সে রেসলিং নিয়ে খুবই সিরিয়াস, আর সে ভালোভাবে বাস্তবটাকে বোঝে। সে এজে স্টাইলস, লোগান পল, ট্রিপল এইচ, পুরো ডাব্লিউডাব্লিউ বিজনেস নিয়ে অনেক কথা বলে। আর তারপর থেকে ফ্যান্সরা ডিমান্ড করে যে ক্যারিয়ান ক্রসকে পুশ করা হোক, কিন্তু এটা ডাব্লিউডাব্লিউ কিচ্ছু তার মানে ডাব্লিউডাব্লিউ এটাকে ভ্রুক্ষেপ মাত্র দেয়নি। তাকে শুধুমাত্র ব্যাক স্টেজেতে এজে স্টাইলস কিংবা স্যামি জানের সাথে একটা ছোট্ট সেগমেন্ট দিয়ে দেয়, বড়জোর 30 সেকেন্ডের। আর সেখানে যখন তোমরা দেখবে যে যখন ব্যাক স্টেজেতে ক্যারিয়ান ক্রসকে দেখানো হয়, ফ্যান্সরা কিন্তু চিয়ার করতে শুরু করে দেয়, কারণ তারা ক্যারিয়ান ক্রসের এই যে কাজগুলো এগুলো খুব পছন্দ করছে। শুধুমাত্র ব্যাক স্টেজেতে 30 সেকেন্ডের কাজেই ক্যারিয়ান ক্রস এত ভালো কাজ করে দিচ্ছে। তো ভাবো, তাকে যদি রিংয়ের মধ্যে আনা হয়, তাকে যদি একটু টাইম দেওয়া হয়, তাহলে সে কী করতে পারে। এটা ঠিক তেমনটা বলতে পারো যে আমরা এলএ নাইটের সাথে যেমনটা দেখেছিলাম, এলএ নাইট হঠাৎ করে ফেমাস হয়ে যায়, সে ফ্যান্সদের একদম ফ্যান ফেভারিট হয়ে যায়, তারপর ডাব্লিউডাব্লিউ থেকে পুশ করা শুরু করে। কিন্তু এই যে এলএ নাইটের অবস্থা একটু ভালো ছিল, কারণ সে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে তাকে আমরা দেখতে পেতাম, আর তারপরে ফ্যানদের মধ্যে সে ওভার হয়ে যায়। কিন্তু একে তো আমরা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে তেমন দেখতেই পাই না।
তো একটা জিনিস আমি যেটা উপলব্ধি করতে পারলাম যে এর মধ্যে পোটেনশিয়াল আছে, ভালো রেসলিং করতে পারে, আবার ভালো প্রোমো কাট করতে পারে। আগে ভালো প্রোমো কাট করতে পারতো না, কিন্তু এখন খুব ভালো প্রোমো স্কিলের মানে হয়ে গেছে। তো একে যদি ডাব্লিউডাব্লিউ পুশ করে, ভালো স্টোরি লাইন দেয়, আর একে যদি টিভি টাইম দেওয়া হয়, এ দারুণ কাজ করতে পারবে। আমি পার্সোনালি চাই যে ডাব্লিউডাব্লিউকে পুশ করুক, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ তাকে সেই নজরে দেখেই না। এত হাইপ চলছে, ডাব্লিউডাব্লিউ চাইলে একে দিয়ে ভালো মতো বিজনেস করতে পারতো, কিন্তু পুরোপুরি গিভ আপ করে দিয়েছে। রিসেন্ট টাইমে টপ মার্চেন্ডাইজ সেলার আর মোস্ট হাইপ রেসলার হওয়া সত্ত্বেও ডাব্লিউডাব্লিউ সেটাকে ক্যাপিটালাইজ করলোই না। আর এখন তো তার রিলিজ হওয়ারও সময় হয়তো চলে এসছে। আর হয়তো আমরা এই যে এখন তো কোনো রকম কন্ট্রাক্ট অফার করেনি, হয়তো 2-3 মাস পর আমরা এটাও দেখতে পাবো যে R-Truth মতো সে রিলিজ হয়ে যাবে। এটার চান্সই এখন অনেক বেশি লাগছে। এক তো ডাব্লিউডাব্লিউ নতুন নতুন স্টার তৈরি করতে পারে না, আর যেখানে এত ভালো একটা স্টার বিল্ড হয়ে রয়েছে তাকেও তারা বরবাদ করে দিচ্ছে। আর শুধু ক্যারিয়ান ক্রস নয়, এই লিস্টে আরও দুজন রয়েছে, সে হচ্ছে দ্য মিজ আর ড্র্যাগন লি। ড্র্যাগন লিরও কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, আর তাকেও কোনো নতুন কন্ট্রাক্ট অফার করা হয়নি। হয়তো সেও রিলিজ হয়ে যেতে পারে, তবে মেক্সিকান কোটায় হয়তো ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ না করতে পারে। তবে মিজ আর ক্যারিয়ান ক্রসের ব্যাপারটা খুবই সিরিয়াস, তারা রিলিজ হওয়ার চান্সই বেশি রয়েছে। আর এবার কি হয়তো R-Truthকে রিলিজ করে দেওয়ার পর সমস্ত রেসলিং ওয়ার্ল্ড তার সাপোর্টে রয়েছে, সমস্ত রেসলিং ফ্যানরা তাকে সাপোর্ট করছে, আর তার জন্য তারা কি করছে যে R-Truthের যে সমস্ত মার্চেন্ডাইজ হচ্ছে সেটা পরে আসছে। এটা দর্শকদের জন্য তো ঠিক আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউর যে সুপারস্টাররা রয়েছে তাদের মধ্যে যদি কেউ R-Truthের ড্রেস পরে আসে, তাকে সেই ড্রেসটা খুলে দেওয়ার মানে সেটা না পরতে বারণ করা হচ্ছে। মানে রিয়া রিপ্লি R-Truthের মার্চেন্ডাইজ পরেছিল, কিন্তু তাকে সেটা বারণ করা হয়, তার ফলে রিয়া রিপ্লি ওটা খুলতে বাধ্য হয়। তো ডাব্লিউডাব্লিউতে পুরো R-Truthকে বলতে পারো ব্যান করে দিচ্ছে, মানে ডাব্লিউডাব্লিউ রস্টারে কেউ R-Truth রিলেটেড কোনো রকম জিনিস আনতে পারবে না। তার মার্চেন্ডাইজ পরাও এখন ব্যান হয়ে গেছে সুপারস্টারদের মধ্যে। তো আর কিছু তো বলার নেই, এরা আরও নিচে নামবে। আমি তো যা বুঝতে পারছি নিচে নামতে নামতে এরা মাটির তলায় চলে যাবে। আর এখনও দাঁড়াও, এখনও আরও একটা জিনিস বাকি আছে, সেটা দেখলে তো তোমাদের আরও মাথা গরম হয়ে যাবে। ডাব্লিউডাব্লিউ R-Truthকে তো রিলিজ করে দিচ্ছে, কিন্তু তাকে দিয়ে বিজনেস করার একটাও সুযোগ সে ছাড়ছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ শপের একটা স্ক্রিনশট। তো R-Truthকে রিলিজ করে দেওয়ার ফলে ফ্যান্সরা তো তাকে সাপোর্ট করবে, আর সাপোর্ট করার জন্য তারা অনেক ব্যানার লিখে আনবে, তারপর R-Truthের মার্চেন্ডাইজ পরে এরিনাতে আসবে, আর তার জন্য তাদের R-Truthের মার্চেন্ডাইজ কিনতে হবে, যার জন্য R-Truthের মার্চেন্ডাইজ এখন খুবই টপে যাচ্ছে সেলের দিক দিয়ে। তো এবার সেটা কিনবে কোথা থেকে, সেটা ডাব্লিউডাব্লিউ শপ থেকেই কিনতে হবে। আর তোমরা এখানে দেখো ডাব্লিউডাব্লিউ শপেতে যেই ডাব্লিউডাব্লিউ দেখেছে যে R-Truthের এখন মার্চেন্ডাইজ বেশি পরিমাণে বিক্রি হচ্ছে রিলিজ করে দেওয়ার পর থেকে, কী করেছে তাদের মার্চেন্ডাইজের দাম $10 বাড়িয়ে দিয়েছে। এখানে দেখে নাও জে উসো, স্টোন কোল্ড স্টিভ অস্টিন, ওপরের দিকে আমরা কোডি রোডস, জন সিনা, এদের মার্চেন্ডাইজের দাম আমরা দেখতে পাচ্ছি $34.99, মানে প্রায় $35, যেটা আমাদের ভারতীয় টাকায় 3000 টাকারও বেশি। আর R-Truthের মার্চেন্ডাইজের দাম দেখতে পাচ্ছি তার থেকেও $10 বেশি, প্রায় $45, মানে প্রায় 4200 টাকার মতো হবে। তো R-Truthের সেল যেহেতু বেশি হচ্ছে, ফ্যান্সরা তাকে সাপোর্ট করার জন্য তার মার্চেন্ডাইজ কিনছে, তাই তার দাম বাড়িয়ে দিয়েছে। মানে কত নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে। তাকে তো রিলিজ করে দিল, উপরন্তু তার নাম নিয়ে এইভাবে ব্যবসা চলছে। ফ্যান্সদের ইমোশান R-Truthের সাথে জড়িয়ে রয়েছে, তো সেই ইমোশানকে এখন বিক্রি করা হচ্ছে। মানে আমি ভাবছি রোমান রেন্সের যখন 2019 সালে ক্যান্সার আবার ফিরে এসেছিলো, সেটা ভালো ছিল যে ওটা ভিন্স ম্যাকম্যানের সময় ছিল। যদি এই সময় ফিরে আসতো তাহলে ডাব্লিউডাব্লিউ কিন্তু রোমানের ক্যান্সার নিয়েও ভালো মতো বিজনেস করতো। ওরা এতটাই নিচে নেমে গেছে যে এই রকম জিনিস নিয়েও এরা বিজনেস করতে ছাড়বে না। মানে কেউ যদি মরেও যায় তার নাম করেও তারা টাকা কামাবে, এরকম বেশি বেশি দাম করে, মানে জাস্ট যাচ্ছে তাই অবস্থা একদম। আর এবার LA নাইট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফটোটা পোস্ট করে যে সে মানি ইন দ্য ব্যাংক জিতবে, আর দুটোর মধ্যে যে কোনো একটা সে জিতে নেবে। আর এটা এই জন্যই দেখাচ্ছি কারণ আমার তো মনে হয় LA নাইটেরই জেতা সব থেকে বেশি দরকার। এটা আগের বছরই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ তো মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ড্রুকে জেতালো, আবার ক্যাসিন ফেলও করে দিল। ক্যাসিন যদি ফেল না হতো তাও বলতাম যে ড্রু ম্যাকিন্টায়ারকে জেতানোই বেস্ট অপশান ছিল LA নাইটের থেকে। কিন্তু এই বছরে কী হবে সেটাই ভাবছি। এই বছরে তো মনে হচ্ছে আরও খারাপ কিছু হতে পারে। তো LA নাইট যদি এবছরে যেতে খুবই ভালো জিনিস হবে, কারণ এই মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটা LA নাইট খুব ভালোভাবে ইউজ করতে পারবে। আর এতদিন তো সে US চ্যাম্পিয়নশিপ জিতলো, এবার না হয় মানি ইন দ্য ব্যাংক নিয়ে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে যাক, এটা একটা খুবই ভালো জিনিস হতে পারে। আর এবার কেভিন ওভেন্স রিলেটেড একটা খুবই স্যাড নিউজ পাওয়া গেছে, আর সেটা কেভিন ওভেন্স নিজেই দিয়েছে। তো কী হয় যে কেভিন ওভেন্স তো নেক ইঞ্জুরি হয়ে যায়, আর তার সার্জারি এখন ফাইনালি হয়ে গেছে, এটা সে জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তারপরে আমরা ভাবছিলাম যে কেভিন ওভেন্সের মানে এই যে ইঞ্জুরিটা খুবই সিরিয়াস, তো এমনটা নিউজ আসছিল যে হয়তো 2 বছর কিংবা 3 বছর লেগে যাবে রিকভারি করতে। কিন্তু কেভিন ওভেন্স বলছে যে ইঞ্জুরিটা এখন সত্যিই খুবই সিরিয়াস, আর এমনটা জানা যাচ্ছে যে কেভিন ওভেন্স হয়তো আর কোনোদিনও রেসলিং করতে পারবে না। মানে আমরা যে 2 বছর 3 বছর ভাবছিলাম সেটা একদম সারা জীবনের জন্য হয়ে যাবে।
কেভিন ওভেন্স আর জীবনে কোনো দিন রেসলিং করতে পারবে না, তার রিটায়ারমেন্ট এখানেই হয়ে গেছে, এটা কেভিন ওভেন্স নিজে বলছে। তো ব্যাস এখান থেকে তো হয়েই গেল, একটা যদিও বা আশা ছিল সেটাও গেল। এবারে কেভিন ওভেন্সের হয়তো ভবিষ্যতে এমন কখনো হলো যে হয়তো সে ঠিক হয়ে গেল, যেমন ড্যানিয়েল ব্রায়ান 4 বছর পর রিটার্ন করতে পারলো, এজ 9 বছর পর রিটার্ন করতে পারলো, সেরকম হয়তো আমরা কিছু দেখতে পেতে পারি। কিন্তু তখন ডাব্লিউডব্লিউই ডক্টরসরা এটাই বলে দিয়েছিল যে এরা আর কোনোদিনও রেসলিং করতে পারবে না, কিন্তু এজ আর ড্যানিয়েল ব্রায়ান তো ফিরে এসেছে, তো সেটাও কেভিন ওভেন্সের সাথে হচ্ছে। হয়তো ভবিষ্যতে অনেক বছর পর সে ফিরে আসতে পারে, কিন্তু এখন তো কোনো রকমই চান্স নেই। আর কেভিন ওভেন্স আমার খুবই ফেভারিট একজন রেসলার, কারণ এক্সট্রিম ম্যাচের জন্য আমরা একে জানি, খুবই আন্ডাররেটেড। যখনই বড় বড় সুপারস্টারদের কথা হয় কেভিন ওভেন্সকে কেউ ধরে না, কিন্তু খুবই আন্ডাররেটেড এই সুপারস্টারটা। মানে যখনই তোমরা এক্সট্রিম লেভেলের ম্যাচের যখনই কথা হবে তখন আমরা কেভিন ওভেন্সকে দেখতে পাবো, চেয়ারের ওপরে পড়া, ল্যাডার থেকে নিচে পড়ে যাওয়া, ল্যাডার পিঠে ভাঙা, সমস্ত বড় বড় স্পটে আমরা একে দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও খুব একটা এর নাম হয় না। তার উপরে ডাব্লিউডব্লিউই শুধুমাত্র একে ইউজ করে গেছে, একে চ্যাম্পিয়নশিপ তো দেয়নি, এ ওয়ার্ল্ড টাইটেল জেতা ডিজার্ভ করতো, কিন্তু একে তো ইউএস চ্যাম্পিয়নশিপ এমনকি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও দেওয়া হয়নি। আর শেষ পর্যন্ত একটা ভালো ফেয়ারওয়েলও পেলো না, রেসলমেনিয়ার আগেই তার ক্যারিয়ার শেষ হয়ে গেল। তবে আমি আশা রাখছি এজের মতো একদিন হয়তো কেভিন ওভেন্সও রিটার্ন করবে। তো চলো গাইজ, এই ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর কেমনই বা লাগবে, আমি খুব একটা ভালো লাগার মতো নিউজ তো দিইনি, তবে ঠিক আছে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা নিউজ ভিডিওতে।